অর্থনীতির ঘনীভূত প্রকাশ। একটু আগে জনাব ফজলুর রহমান বাকশাল নিয়ে কথা বলছিলেন, সেখানে তো সিপিবি সহ আরো কয়েকটি রাজনৈতিক দল সমর্থন দিল। এই যে সব দল মিলে একটা দল হবে, কয়েকটা পত্রিকা বাদে আর পত্রিকা থাকবে না, এই যে সেই সময়ের যে সিদ্ধান্ত, সেটার পেছনে আপনাদের মাথায় কোন যুক্তিগুলো কাজ করেছিল এবং আজকে এত বছর পরে এসে সেই যুক্তিগুলোকে সঠিক মনে হয়? আমরা একাধিকবার বলেছি, আবার বলছি, কমিউনিস্ট পার্টি বাকশালকে সঠিক মনে করে নেই, তখনও করে নেই, এখনো মনে করে না। তবে বাইরে আমাদের বিবৃতি দিতে হয়েছিল। অনেকে বলে কমিউনিস্ট পার্টি দল উঠায় দিয়ে বাকশালে একীভূত হয়ে গেছিল, কারেক্ট না। কমিউনিস্ট পার্টি কেন দিতে হয়েছিল? কেন দিতে হয়েছিল? কেন একটা সরকারি আইন হয়ে গেল। আমরা কমিউনিস্ট পার্টি, আপনাকে বলি অন রেকর্ড, বঙ্গবন্ধুকে অফিসিয়ালি পার্টির লিডারশিপ দিয়ে বলেছে যে ওয়ান পার্টি সিস্টেম ইজ নট এসেনশিয়াল ফর সোশ্যালিজম। আমাকে বলেছে বঙ্গবন্ধু যে আমি সিদ্ধান্ত নিয়েছি রেজিমেন্টেশন করব। আমি তখন কত বয়স, বঙ্গবন্ধুর সামনে বললাম যে রেজিমেন্টেশন তো পুলিশ মিলিটারি করে, বিপ্লব করতে হলে রেভলিউশনারি ডিসিপ্লিন দরকার, রেজিমেন্টেশন দিয়ে তো এটা হয় না। কিন্তু বলে যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমি এটা আগে কোথাও বলি নাই। বঙ্গবন্ধু আমাকে বললেন, সেলিম তুমি কোনোদিন আওয়ামী লীগ করেছো? আমি যে না, করিনি। আমার কাছ থেকে শোনো, আওয়ামী লীগ যতদিন থাকবে এই দেশের সমাজতন্ত্র করা যাবে না। তা আমি কি খালি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো? ওর জন্য আমি সব দল নিষিদ্ধ করে একটা জাতীয় দল করব বললেন এটা কথা। এটা একদিন আপনি আমাদেরকে লিডার আমাদেরকে ডাকেন, উনি, আমি বাকশাল করতাম না, উনি এটাতে ছিল। এটা খুবই কঠিন আলোচনা এবং সাংঘাতিক তৎক্ষণিক প্রেক্ষাপটে মেনে নিতে হলো, কিন্তু ধরুন জাসদ তো মেনে নিল না, এবং সেটা কি ভুল ছিল তাহলে জাসদের? না, জাসদের ফেনোমেনাটা বুঝতে হবে আরেক দিক থেকে। জাসদ কেন জন্ম হলো, কোন পটভূমিতে জন্ম হলো? এক কথা আমি বলবো, হয়তো ঐতিহাসিকভাবে এটা দেখা যাবে যে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আওয়ামী লীগের ভেতরে যে র্যাডিক্যালাইজেশন হয়েছে, সেটাকে যাতে চূড়ান্তভাবে হোল পার্টিকে গ্রিপ না করতে পারে, প্রিএমপ্টিভলি এই বিপ্লবী অংশটাকে বের করে নিয়ে আসলো। হয়তোবা এই বের করে নিয়ে আসলো, সেটা একটা বড় রকম প্রশ্ন। আন্তর্জাতিক, আঞ্চলিক এবং নানান রকম শক্তির প্রয়াসে এই ঘটনাটা সিরাজুল আলম খানের ভূমিকাটা কি ছিল সেক্ষেত্রে? সিরাজুল আলম খানের ভূমিকা উত্থান পতন নানাভাবে চলেছে, সেটা চূড়ান্তভাবে মূল্যায়ন করা হওয়া উচিত। তবে আমি বলবো, তার মৃত্যুর পর তাকে যতটা অসম্মান করা হয়েছে, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। তাকে এইভাবে অসম্মান করা কোনোভাবেই কারেক্ট না। আমরা তার সঙ্গে অনেক ডিফারেন্স আছে, কিন্তু আমরা জানি যে সে একটা ফোরফ্রন্টে থেকে এই স্বাধীনতার জন্য করেছে এবং কত রকম চিন্তা তার ভেতরে এসেছে। সময় আছে এখনো খানিকটা বাকশালের ওই সময়ের আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই জানাবো। আমি তো বাকশাল করতাম না ওই সময়টা, বাকশাল হওয়ার পর আমি দল ছেড়ে দিয়েছিলাম। এই কারণে বারবার বলতেছি, সেলিম ভাই একদিন গেছে, এটা আমি আরেকদিন ঘটনাটা বলছি, সারা দেশ জানে। তখন মান্নান খান নামে ওনাদের এক কর্মী ছিল, রাশিয়াতে ট্রেনিং দিয়ে আসছে। তার বঙ্গবন্ধু কোন দিন 14 আগস্ট রাত্রের বেলায় চা খাইছে তারা, সেলিম ভাই, মাহবুজ্জামান সাহেব, কাজী আকরাম হোসেন, লেনিন ভাই এরা। তখন আমি পড়তেছি, সেলিম ভাই বলতেছে উনি কে? মান্নান বলছে উনি হলেন ফজলুর রহমান। সেলিম ভাই তখন বলতেছিল, দাদা তো ভাইয়া তো বড় ভাই তো সবসময় চিন্তা করতেছে বঙ্গবন্ধুর উপরে আঘাত হবে লাইক আলেন্দে। আমি বললাম, এবং এটা আমরা নিয়ে খুব ভীত আছি, উনি তো কোথাও যেতেও চাচ্ছে না বাইরে। আমি তখন সেলিম ভাইয়ের প্রশ্ন করছিলাম, আপনাদের মতো কমিউনিস্ট লিডার থাকতে বঙ্গবন্ধুর চিন্তা কি? উনি তখন কথাটা খুব সুন্দরভাবে আমাকে উত্তর দিয়েছিলেন যে সাম্রাজ্যবাদ যাকে আক্রমণ করে তাকে রক্ষা করা খুব কঠিন। এই রাত্রে এই ঘটনাটা ঘটলো আমার সামনে। ইন্দোনেশিয়ার প্লটটা, সেই আইদির থেকে ধরে কমিউনিস্টদের প্লটটা বাইসা উঠলো আমার। আগের রাত্রে আলাপ করছি, 12:30টার সময় ওনারা চা খায় আবার ইকবাল হলের যে ওটা গেস্ট রুমটা, এটাই ছিল তাদের মূল নেতাদের মূল জায়গা, এখানে বঙ্গবন্ধু আসবেন, তারা এটাকে সিকিউরিটি রুম করছিল। এই ক্ষেত্রে আমি অ্যাড করতেছি, এবং এটা দিয়ে রাজনীতির মর্ম কথাটা বোঝা যাবে। আপনি যে প্রশ্নটা বারবার, এই ভুলগুলো কেন হয়, বঙ্গবন্ধুকে সতর্ক করা হয়েছিল আমাদের পার্টির পক্ষ থেকে যে আপনার অ্যাটাক হইতে পারে। আমাকে বলছে, তোমার নেতারা আসছিল আমাকে সাবধান করে দিতে। আমি বলছি, দাদা আপনাদের নিয়ে চিন্তা করেন, নিজেদের নিয়ে ইন্দোনেশিয়া বানায় ফেলে আমাকে নিয়ে চিন্তা করেন, কোনো বাঙালি আমাকে গুলি করতে পারবে না, হাত কেটে যাবে। বঙ্গবন্ধু বাঙালি চিনতেন হয়তোবা, কিন্তু শ্রেণী শত্রু চিনতেন না। দিস ইজ দ্য প্রবলেম। আপনাকে রাজনীতি বুঝতে হলে পরে অর্থনীতি বুঝতে হবে, শ্রেণী বুঝতে হবে। এই জায়গায় যেমন এখন হাজার সুন্দর সুন্দর কথা বলুক, শ্রেণীগত এবং অর্থনৈতিক ব্যবস্থার যে প্রভাব, এইটা থেকে
এই যে তরুণ নেতৃত্ব বলে দাবিদার যারা আজকে মূর্তিভাবে আমি দেব এরকম পজিশন নেওয়ার চেষ্টা করছে, এদেরকেও কিন্তু আপনি এটার বাইরে রাখতে পারবেন না। আমি ডাকসুর ভিপি ছিলাম, বললো রিক্সায় চড়তাম, ট্রেনে যাতায়াত করতাম, এখন মার্সিডিজ গাড়ি চলে কীভাবে, বিএমডাব্লিউ চলে কীভাবে, রূপায়ণের ভেতরে ফ্রি সিট পায় কীভাবে, এস আলম কীভাবে কাকে টাকা দিচ্ছে, এগুলো সব খবর বের হচ্ছে না। হেলিকপ্টারে করে মুভ করে কীভাবে, বলে যে আমি ভালোবেসে আমাকে যদি কেউ দেয় তা আমি কি রিফিউজ করতে পারি। কিংবা আমাকে বললো যে আওয়ামী লীগ আর বিএনপির সঙ্গে কম্পিট করতে হলে যে নতুন দল হয়েছে সেরকম জাঁকজমক নিয়ে যদি আমরা না দাঁড়াই তাহলে কে আমাদেরকে পুষবে। তো এইগুলোর কম্পিটিশনে পারবে, করতে পারে। সেটা বৈষম্যের মানে কি, বৈষম্য দূর করতে দুই রকম অর্থ হইতে পারে। একটা অর্থ হলো ও লুটপাট করতো, আমি করতে পারি নাই, এই ক্ষেত্রে খালি একটা গোষ্ঠী কেন লুটপাট করবে, লুটপাটে বৈষম্য দূর করো। আরেকটা হইতে পারে 99% বনাম 1%, সেই বৈষম্য দূর করা। জি জি। জন ফজলুর রহমান, আপনার কাছে ফিরে আসতে চাই। এর পরের সময়টায় 75-এর পরে কর্নেল তাহেরের বিচার এবং ফাঁসি, তারপর জেনারেল জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, এরপর জেনারেল মঞ্জুর মারা গেলেন নৃশংসভাবে। এই ঘটনাগুলো, এরা তো সবাই মুক্তিযুদ্ধের একেবারে সামনের সারির নেতৃত্ব দানকারী যোদ্ধা। এরপরে কি হলো, সমস্যাটা কোথায় হয়ে গেল? ওদের সমস্যাটা আমার ধারণা 1973 সন থেকে কিন্তু রিপেট্রিয়েট আর্মি অফিসাররা আসতে শুরু করলো বাংলাদেশে, এবং বঙ্গবন্ধু সরকার তাদেরকে পুনর্বাসন দিল, কিন্তু সঠিকভাবে মর্যাদাটা দিল না। মুক্তিযোদ্ধা অফিসারদেরকে 2 বছর সিনিয়রিটি দিল, কিন্তু তাদেরকে সেই সিনিয়রিটিও দিল না। কাজে যে লোকটা মেজর ছিল এখানে পাকিস্তানে, আর বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন ছিল, আইসা দেখলো ও কর্নেল হয়ে গেছে কিন্তু আমি মেজরই রয়ে গেছে। এই একটা প্রতিহিংসা পরায়ণতা ছিল, এই দ্বন্দ্বটা ছিল। 1, 2 নম্বর হলো তাদের মধ্যে এক ধরনের মুক্তিযোদ্ধাদের যে আচার আচরণ, চলাফেরা, তাদের যে আউটলুক, সব কিছুর মধ্যে একটা ষড়যন্ত্রের একটা মানে ষড়যন্ত্র করে তাদের নিজেদের মধ্যে মুক্তিযোদ্ধাদেরকে ধ্বংস করার একটা পরিকল্পনা সেখানেও ছিল। এইটা হলো ভিতরের ব্যাপারটা, আর্মির ভিতরের ব্যাপারটা। এরশাদ সাহেব আসলেন, উনি আইসাই প্রথম, কিন্তু এরা তো একজন অপরের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধারাই তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। এটা তো করলো কারা, আমি তো ওই কথাটাই বলছি। সেটা কি প্রক্রিয়া করলেন তারা করলো, তারা তাদের মধ্যে মিশে গেল, তারা অনেক কিছু করতে পারছে। এখানে ভুল ছিলই। বঙ্গবন্ধু আইসা বলল যে মুজিবনগর সরকারে যারা চাকরি করছে তারা যারা পূর্ব পাকিস্তান সরকারে ছিল তাদের সঙ্গে একীভূত হবে, কিন্তু ঠিক উল্টাটা হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। ওনার বলা উচিত ছিল যতই ছোট হোক, পরিসর যতই ছোট হোক, জ্ঞান যতই কম হোক, মুজিবনগর সরকারের অফিসিয়ালদের সঙ্গে পূর্ব পাকিস্তানের যারা অফিসিয়াল আছে তাদেরকে চেক করে আমরা অ্যাডজাস্ট করব। এটা হয় নাই। এরকম সব জায়গাতেই হয়েছে, এবং তারই পরিণতিটা হলো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ক্ষেত্রেই মুক্তিযোদ্ধা অফিসারদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, এনা ও এটা দ্বন্দ্ব হয়েছে। এবং রাজনৈতিক শক্তি, ওই যে উনি যে কথাটা বললেন, আওয়ামী লীগের মধ্যে যে রেডিক্যাল যে ধারাটা ছিল, সেই রেডিক্যাল ধারাটা কিন্তু 72 সনে আইসে এখানে বিদ্রোহ করলো। কি কারণে করলো, কেন করলো সেটা আমি বলতে পারি, কিন্তু এখানে বলে আমি সময়টাও করতে চাই না। আমার ব্যাখ্যাটাই সঠিক হবে তা না, কিন্তু আমার কাছে মনে হয়েছে আওয়ামী ফোর্সের মধ্যে বঙ্গবন্ধুর পরে যে রেডিক্যাল ফোর্সটা ছিল সবটাকে ওখান থেকে, মূল ফোর্স থেকে বঙ্গবন্ধু বিচ্ছিন্ন করা হয়েছে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে সেটা আলট্রা লেফটের দিকে চলে গেছে, পরবর্তী সময়ে গণবাহিনীর দিকে চলে গেছে, নিজেরা ধ্বংস হয়েছে, দেশটাকে ধ্বংস করছে। এবং বঙ্গবন্ধুর সঙ্গে যারা ছিল তাদের মধ্যে সেই যোগ্যতাটা ওইভাবে ছিল না যতটা তাজউদ্দিন আহমদ থাকা পর্যন্ত ছিল। কিন্তু তাজউদ্দিন আহমদ ওখানে কর্নার্ড হয়ে গেছিল। এই কারণে কর্নার্ড হয়ে গেছিল যে বঙ্গবন্ধু, তার পরিবার এবং ওই যে মুস্তাক বাহিনী, এই সব মিলে আওয়ামী লীগের যতটুকু রেডিক্যাল ফোর্স ছিল তাদেরকে কোণঠাসা করে ফেললো, এবং আলটিমেটলি 74 সনের সেপ্টেম্বর মাসে তাজউদ্দিন আহমদ ইজ টু ডিপার্ট উইথ হিজ অল ফোর্সেস। যে কারণে দেখা গেল যে বঙ্গবন্ধু যখন আঘাত আসলো তখন বঙ্গবন্ধু সবচেয়ে অসহায় ব্যক্তি। এই জায়গাগুলো হয়েছে। এরপরে জিয়াউর রহমান সাহেব আসলেন, জিয়াউর রহমান সাহেব আসার পরে পাল্টা অনেকগুলো হইলো, উনি তার যোগ্যতা দিয়ে থামানোর চেষ্টা করলেন, কিন্তু আলটিমেটলি ফেইল্ড। এবং এটা আসছে নিজেদের ভিতর থেকে। এম এ মঞ্জুর, জেনারেল খালেদ মোশাররফ তো এর মধ্যে নিহত হলেন। জেনারেল খালেদ মোশাররফ তো এই কুপাটার মধ্যে শহীদ হলেন।
কাজেই এটা এখন আর আমি কল্পনা করতে, কারণ আমি সবরে চিনতাম। জেনারেল খালিদ মোশাররফ, কর্নেল হায়দার, ভেরি ব্রিলিয়েন্ট, আমার আত্মীয় কিশোরগঞ্জের কর্নেল হায়দার বীরত্ব। মুক্তিযুদ্ধ আমার মনে হয় অভিশপ্ত। এই সমস্ত লোকগুলোকে আমাদের কাছ থেকে নিয়ে গেল, নিজেরা যুদ্ধ করে শেষ হলো। জিয়াউর রহমান মারা গেল, এম এ মঞ্জুর নিহত হইল, সব শেষ হয়ে গেল। জি জনাব সেলিম, এই যে কথাটা প্রচলিত যে একটা বিপ্লব তার সন্তানদের সবার আগে ধ্বংস করেন, সেটাই কি অবধারিত, না এখান থেকে বাঁচার কোনো রাস্তা আছে? না, আমার মনে হয় না এটা অবধারিত। আমাদের ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি, বিপ্লবের পরিস্থিতির সৃষ্টি হয় মানুষের ইচ্ছা নিরপেক্ষভাবে, কিন্তু সম্ভাবনা তৈরি হলেই সেটা বাস্তবায়িত হবে তা না। সেটার একটা অ্যাক্টিভ সচেতন শক্তি লাগে। এইটা হলো সমাজের ভেতরে চেতনার বিকাশটা হয় অসমভাবে। অসম বিকাশের কারণে সবসময় একটা অগ্রবাহিনী থাকে। অগ্রবাহিনী যদি বেশি অগ্রসর হয়ে যায় তাহলে জনগণতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার যদি একটু আগে না থাকে তাহলে জনগণের পেছনে পেছনে চললে সে জনগণের লেজুর হয়ে থাকে এবং চলতি হাওয়া তাকে টেনে নিয়ে যাবে সেই পুরানো ব্যবস্থার দিকে। এবং আমাদের এখানে আমরা এইটা বলতে পারবো যে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাকে বাস্তবায়ন করার জন্য উপযুক্ত প্রস্তুতি, ক্ষেত্র প্রস্তুতি অসম্পূর্ণ। মুক্তিযুদ্ধের এক্সপ্লেনেশন আমরা দেখেছি, আমাদের বাংলাদেশের স্বাধীনতা দরকার, কেন? এক্সপ্লেনেশন হলো লাহোর রেজলিউশনের পরিপূর্ণ বাস্তবায়ন করছে না। লাহোর রেজলিউশন কি? লাহোর রেজলিউশন হলো মুসলমানের একটা জাতি এবং সেখানে স্টেটস প্লুরাল ছিল, স্টেটস না স্টেট, স্টেটস। সুতরাং আমি গোজামিল দিয়ে তো এই চেতনা তৈরি হয় না। জি। এবং অন্যদিকে আমরা দেখতে পাবো হোল মুক্তিযোদ্ধাকে আওয়ামী ন্যারেটিভ শেষ। ওয়াজ এ রং ন্যারেটিভ এবং একমাত্র এক ব্যক্তির হাতেই সমস্ত কিছু হয়েছে। মুজিবের ছবি নামানো হয়েছে। আমি এটাকে কারেক্ট মনে করি না। কারেক্ট হতো মুজিবের পাশে ভাসানীর ছবি নাই কেন, ওসমানীর ছবি, তাজউদ্দিনের ছবি নাই কেন, জিয়াউর রহমানের ছবি, মনি সিংয়ের ছবি নাই কেন? আমাদের ইতিহাস আওয়ামী ন্যারেটিভের কবর দিতে গিয়ে সেই অজুহাতে যদি